মোটামুটি প্রত্যেকটা সেক্টরে এখন সাস্টেইনেবিলিটি নিয়ে কথা আছে। এই কারণে আমাদের এই কোর্সে আমরা একটা চ্যাপ্টার রাখছি, যদিও এটা একটা বিশাল ব্যাপার। এই কোর্সের প্রত্যেকটা জিনিসই প্রথম দিকে আপনাদেরকে বলছি যে ইটস ডিজাইনড এজ এ মার্জ কোর্স, যেটা একটাই কোর্স আপনারা এই ম্যানেজমেন্ট লেভেলে পাচ্ছেন। এই কারণে এখানে প্রত্যেকটা জিনিসেরই বেসিক জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আপনারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 4 বছরের প্রোগ্রাম শেষ করে যাবেন, কিন্তু সাস্টেইনেবিলিটি নিয়ে আপনাদের কোনো আইডিয়া ক্লিয়ার থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তাহলে বেইজ্জতি ছাড়া কিছু হবে না। তো এই কারণে আপনাদের ইজ্জত যাতে ঠিক থাকে, এই কারণে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এনিওয়ে, এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো, কারেন্ট স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমাদের সাস্টেইনেবিলিটি কনসেপ্ট, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কোয়ালিফিকেশন ডেভেলপমেন্ট, দেন ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে যেগুলো বুঝে সেগুলো, রোল অফ প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর ইন অ্যাডভান্সিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অবস্থা, টেক্সটাইল সেক্টরের অবস্থা, এগুলো নিয়ে আমরা স্পেসিফিকলি কথা বলবো। সো সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলতে গেলেই প্রথম মানে আমাদের এনভায়রনমেন্ট কোর্সের মতো এই কোর্সেরও, মানে আমরা যখন আসলে সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলি, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, এগুলো তো আসলে মাইক্রো লেভেল ইস্যু না, ম্যাক্রো লেভেল ইস্যু, মানে একটু বিগার পার্সপেক্টিভ, ব্রডার পার্সপেক্টিভ, একটু ব্রড কনসেপ্ট। মাঝখানে পার্থক্যটা হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, ধরেন যে কোনো পলিউশন, তো পলিউশন তো কেউ একা কন্ট্রোল করতে পারবে না, আমার কথা বুঝেন কিনা? সম্মিলিত হয়ে গেল। পলিউশন একা কেউ কন্ট্রোল করতে পারবে না, তাইলে দরকার কি? তাহলে পলিউশন করি, মানে একা যেহেতু কন্ট্রোল করতে পারবো না, আমার একার পক্ষে যেহেতু পলিউশন দূর করা সম্ভব না, তাহলে আমি পলিউশন করি। ব্যাপারটা কিরকম? তাহলে পলিউশন নিয়ে আমার কিছু করণীয় নেই, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা উল্টা। তার মানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে গ্লোবাল, বিষয়টা গ্লোবাল, বাট আই হ্যাভ টু অ্যাক্ট লোকালি। এই কারণে আপনারা জানেন খুব কমন একটা ফ্রেজিং আছে, বেশ বিখ্যাত একটা টার্ম, think globally, act locally. শুনছেন? না শুনে থাকলে এখন শুনলেন। So think globally, act locally, মানে আজকের পৃথিবীতে একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে, সে যেখানে জন্মগ্রহণ করে, পৃথিবীর যে দেশেই জন্মগ্রহণ করে, এখন সারা পৃথিবীটাকে আমরা কি বলি? ইটস এ গ্লোবাল ভিলেজ, ঠিক আছে? কারণ যুদ্ধ হইতেছে কোথায় আর প্রভাব পড়ে নাই কোথায়, কথা বুঝতেছেন? তো যুদ্ধ তো হইতেছে বহু দূরে, কিন্তু সেটার ইমপ্যাক্ট সারা পৃথিবী টের পাচ্ছে, বিকজ নাও ইটস দ্য এজ অফ গ্লোবালাইজেশন। এখন প্রত্যেকটা দেশ অন্য দেশগুলোর উপরে কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট, প্রত্যেকের সাথেই প্রত্যেকের বিজনেস ট্রানজাকশন, ইম্পোর্ট এক্সপোর্ট এতভাবে জড়িত যে আপনি কোনো না কোনো ভাবে দেখবেন যে ওই দেশের সাথে আপনার কিছু না কিছু আছে, ব্যবসায়িক কিছু লেনদেন আছে। তাই ওই দেশের কিছু একটা হইলে সেটার ইমপ্যাক্ট আপনার দেশের উপর পড়বে। সো এই যে বিষয়টা, যে যেহেতু এটা একটা গ্লোবাল ভিলেজ, এখন পুরো জিনিসটা একদম বর্ডারলেস, বিশেষ করে ট্রেড এন্ড ট্রানজাকশনের ক্ষেত্রে ইটস এ বর্ডারলেস ট্রেড এন্ড ট্রানজাকশন, এখন এটার কোনো সীমানা নাই। এই কারণে আজকের পৃথিবীতে যে শিশুটা জন্মগ্রহণ করে, আমরা কি বলি যে হি হ্যাজ বর্ন অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, সে সারা পৃথিবীর একজন নাগরিক হিসেবে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, ন্যাশনাল আইডেন্টিটি, পাসপোর্ট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, কথা হচ্ছে যে তার মানে হচ্ছে যে দিস ইজ দ্য কনসেপ্ট অফ মানে গ্লোবালাইজেশন, যে গ্লোবাল কনসেপ্টে এই মুহূর্তে সিচুয়েশনটা এরকম। এই যে ঠিক একই রকম ভাবে আমরা যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি, আমরা যখন এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, পলিউশন নিয়ে কথা বলি, ইকোসিস্টেম নিয়ে কথা বলি, আমাদেরকে পুরো গ্লোবাল পার্সপেক্টিভটা নিয়ে আসতে হয় যে হ্যাঁ সারা পৃথিবীর এই মুহূর্তে অবস্থা কি। তারপরে আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, আমার দেশের অবস্থা কি, ঢাকার অবস্থা কি, এবার আমার করণীয় কি। ঠিক একই রকম ভাবে আমরা যখন সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলি, সাস্টেইনেবিলিটি পিকচারেও আমাদেরকে বিগার পিকচারটা থেকে চিন্তা করতে হয় যে মানে সাস্টেইনেবিলিটির কনসেপ্ট বা সাস্টেইনেবিলিটি নিয়ে রিসার্চ কিংবা সাস্টেইনেবিলিটি নিয়ে কনসার্ন, উদ্বেগ, এটা কি সবার প্রথম পৃথিবীতে আমাদের কাছ থেকে শুরু হয়েছে নাকি? হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জনক যেরকম আমরা না, সিএসআর সাস্টেইনেবিলিটি এগুলোর জনকও আমরা না, আমরা আসলে কোনো কিছুরই জনক না। ঠিক আছে, আগে তাও বলতে পারতাম যে
ঠিক আছে, বাবা তার সন্তানের জনক। এখন আবার সেই দিনও নেই, এখন সেটাও বলা যায় না, নিশ্চিত হওয়া লাগে, ডিএনএ টেস্ট করা লাগে, এই দিন এসে গেছে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমরা আসলে কোনো কিছুরই জনক না। তবে মুসলমানদের যদি কথা বলা হয়, মুসলমানরা অনেক কিছুরই জনক, এবং মুসলমানরা কিসের জনক সেটা মুসলমানরাই জানে না, তাহলে তার দরকারই নেই, বুঝছেন না? মানে তারা কিছু জিনিসের জনক ছিল, সেটা এখন আমরাই জানি না, তাহলে বাকি পৃথিবীর জানার তো প্রয়োজনই নেই, দরকারই নেই, তাহলে এই অবস্থা। সো যত কিছুর কনসেপ্ট, ইভেন এই যে বায়োডাইভার্সিটি বলেন, রিসাইক্লিং বলেন, আপসাইক্লিং বলেন, সাস্টেনেবিলিটি বলেন, সিএসআর বলেন, কমপ্লায়েন্স বলেন, আপনার কাছে কি মনে হয় এগুলো ওরা আমাদেরকে শিখাইছে, ওদের কাছ থেকে আমরা শিখতেছি, ওদের বই পুস্তক ওরা লিখতেছে, আজকে থেকে আরো 100 বছর আগে সিএসআর নিয়ে রিসার্চ হচ্ছে, ওদের ওইখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়ে গেছে 2000 সালের আগে বাংলাদেশ নিয়ে এগুলো নিয়ে কোনোদিন মাথায় কামায় নেই, এই কারণে এখন এই শেষ সময়ে এসে আমরা এগুলো শিখতেছি, তারপরে এই দিনে এসে আমরা এখন আপনাদেরকে শেখানো শুরু করতেছি। ওরা এইসব কাজ আরো 100 বছর আগে থেকে করতেছে, তাহলে ওদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আচ্ছা ওরা না হয় 200 বছর আগে থেকে শুরু করতেছে, কিন্তু এই যে ধরেন সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, কিংবা সাস্টেনেবিলিটি বলেন, কিংবা পলিউশন না করা বলেন, এনার্জি সেভিং বলেন, আর অপচয় না করা বলেন, অপব্যয় না করা বলেন, এই কথাটাকে কি ওদের কাছ থেকে আমাদের শেখার কথা ছিল? এটা কি কোনো নতুন কথা? এসব ভালো কথা, বেসিক কথা, মরাল কথা, নীতি নৈতিকতার কথা, এটা কি নতুন কোনো আবিষ্কারের কথা? না স্যার। তো এটা কেন ওদের কি বলতে হইলো আগে, আর ওদের কাছ থেকেই কেন আমাদেরকে শিখতে হবে? আর আমরা জানতাম কিন্তু আমরা ফলো করি। এই তো আসছে, জানি সব কিছু মানি না। আমাদের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এখন এটাও আমাদের ওদের কাছ থেকেই শেখা লাগে, বুঝছেন না? এই হইছে অবস্থা। আসলে আমরা যদি পপুলেশনের দিকে তাকাই, আপনারা দেখবেন যে গ্রাফ তো বোঝেন তো, জি। সো এই হচ্ছে বিলিয়নের লাইন, খেয়াল করে দেখেন তো যে তার মানে 1700 এবং মানে এই 100 এটা তো হচ্ছে খ্রিস্টান মানে এডিবিসি সেই ক্যালকুলেশন অনুসারে, তার মানে হচ্ছে যে বিফোর খ্রিস্টান আফটার খ্রিস্ট, তো সেই তার মানে হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন সর্বশেষ নবীর আগের সর্বশেষ নবী, কথা বুঝেন কিনা? তো পৃথিবীতে তখন থেকে শুরু হয়েছে, দিন গণনা তখন থেকে শুরু হয়েছে না? আচ্ছা, কিন্তু আমরা যেহেতু তাদের বেসিক ফলোয়ার খ্রিস্টানরা, তারা তখন থেকে গণনা শুরু করতেছে, তাও তার মানে মানে লক্ষাধিক নবী রাসূলের ইতিহাস সব শেষ, বিশাল লক্ষাধিক উম্মতের ইতিহাস শেষ, শেষ নবীর আগের উম্মত, তখন থেকে আমরা আছে দিন গণনা শুরু করলাম 1 AD 1 BC এভাবে আছে, ঠিক আছে, আগেরটা পরেরটা। সেইভাবেও যদি চিন্তা করেন, তার আগে অ্যাট লিস্ট মনে করেন 20,000 বছর শেষ, সেটা তো আছেই, তারপর থেকে না হয় আপনি আবার দিন গণনা শুরু করলেন, আচ্ছা ক্যালেন্ডারের এটা 1 মাস 3 মাস 1 বছর 2 বছর, আচ্ছা এডি। তো এই এডি হিসেবে আপনার 1700 এডি তখনও কি দেখা যাচ্ছে যে 1 বিলিয়ন টাচ করছে না। তার মানে পৃথিবীর ইতিহাসে একদম সৃষ্টির শুরু থেকে প্রথমবারের মতো 1 বিলিয়ন টাচ করছে কবে? তার মানে কি 1800 বছরে? না, না, আরো 1800 দিকে আছে, 3600 বছর। ধরেন ওদিকে আরো 25,000 বছর আগে, 30,000 বছর আছে, মানুষ আসার পরে, মানুষ আসার আগে না, মানুষ আসার আগে তো আরো বিলিয়ন বিলিয়ন ইয়ার্স আছে, মানুষ আসার পরে মনে করেন আরো 25,000 বছর আগে, আর এদিকে হচ্ছে 1800 বছর, এই সব মিলে 1 বিলিয়ন মানুষ পৃথিবীতে হইতে সময় লাগছে এত, তাহলে 1 বিলিয়ন হইতে সময় লাগছে এই পুরো আগের সারা জীবন, এরপরে আরেক বিলিয়ন হইতে সময় লাগছে 100 বছর। খেলা এখানেই শেষ না, 1927 এ 2 বিলিয়ন হয়েছে, আরেক বিলিয়ন হইতে সময় লাগছে কত? only 33 years, 1927 to 1960, এরপর 33 বছরে আরেক বিলিয়ন, এরপরে 14 বছরে আরেক বিলিয়ন, এরপরে 13 বছরে আরেক বিলিয়ন, এরপরে আবার আমরা একটু কন্ট্রোলিং মেকানিজম শেখা শুরু করছি, এটাও আবার ওরা আমাদেরকে শেখানো শুরু করছে, তখন আমরা একটু পিছিয়ে 1996 2001 to
হচ্ছে 7 and 2024 এ হচ্ছে expected 24, 2004 8 এ 9 এই খেলাটা দেখছেন? এগুলো অনেক মজার খেলা। গ্রাফ না দেখলে আপনি তো জীবনের খেলা, মানুষের খেলা, দুনিয়ার খেলা, নিজের খেলা কিছুই বুঝবেন না। খেলা বুঝতে হবে, টেক্সটাইলের গ্রাফ বুঝতে হবে, নিজের গ্রাফ বুঝতে হবে, ইকোনমিক্যাল গ্রাফ বুঝতে হবে, সংসারের গ্রাফ বুঝতে হবে, পরিবারের গ্রাফ বুঝতে হবে, নিজের চরিত্রের গ্রাফ বুঝতে হবে, স্কুল লাইফে গ্রাফ কেমন ছিল, কলেজ লাইফে কেমন হলো, আর ভার্সিটিতে এসে কি হচ্ছে। এবং সিনিয়র যারা আছে তাদেরকে জুনিয়রদেরকে বুঝিয়ে দিতে হবে গ্রাফ না বুঝলে গ্রাফ কাহাকে বলে। সমস্যা হয়েছে বুঝতে চাইলে না বোঝানো যায়, ও তো বোঝার ইচ্ছাই নেই, আরেকজনের বোঝানোর সময় নেই, দুই দিকেই সমস্যা। তাহলে এই যে অবস্থা, আসলে আমাদের এবার প্ল্যানেটারি কন্ডিশনের দিকে থাকে, শুধু তো মানুষের সংখ্যার সাথে সবকিছু না, এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই যে গ্রাফটা দেখতেছেন এটাকে আমরা বলি প্ল্যানেটারি বাউন্ডারি, প্ল্যানেটারি বাউন্ডারি অফ দ্য আর্থ। এখানে কি আছে? এখানে ক্লাইমেট চেঞ্জের মতো বিষয় আছে, ওশান অ্যাসিডিফিকেশন আছে, ওজোন আইডেন্টিফিকেশন আছে, বায়োডাইভার্সিটি আছে, এইসব মানে সবচেয়ে জরুরি বিষয়গুলো। এইখানের দিকে তাকায় দেখেন, এই হচ্ছে আমার আর্থ, ঠিক আছে? এই যে ফার্স্ট লেয়ারটা এটা হচ্ছে গ্রেন লেয়ার, তার মানে এটা হচ্ছে সেফ জোন, মানে এইটুকুর ভিতরে যদি থাকে তার মানে বুঝতে হবে যে ঠিক আছে কন্ট্রোলে আছে, লিমিটের মধ্যে আছে, সমস্যা নাই। এর বাইরে চলে গেছে তার মানে হচ্ছে ডেঞ্জার জোনে চলে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে। এই ফাইনাল লেয়ারটা এটা হচ্ছে যে তার মানে যত বেশি ডেঞ্জার জোনে চলে গেছে। ফাইনাল লেয়ার মানে হচ্ছে যে এবার আউট অফ, মানে এটা ডেঞ্জার জোনেও নাই, এটা আউট অফ কন্ট্রোল জোনে চলে গেছে। যেমন দেখেন ক্লাইমেট চেঞ্জ, এটা এই যে গ্রিন থেকে হইতে হইতে ইয়েলো হইতে হইতে এখন এই জোনে চলে গেছে, তার মানে এটা কি এখন লিমিটের মধ্যে আছে? না নাই। আচ্ছা, ওশান অ্যাসিডিফিকেশন এখনো এই লাইন টাচ করতে পারে নাই, কারণ ওশান তো এইটুক না, এমন তো না তো পৃথিবী এইটুক আর ওশান এইটুক, বরং উল্টাটা, বেশিরভাগই পানি। সো ওইটুক হইতে তো একটু সময় লাগবে, রাতারাতি তো আর হয়ে যাবে না। আচ্ছা, দেন ওজোন অ্যাসিডিফিকেশন এখনো ওইপারে টাচ করে নাই, যাচ্ছে। ফসফরাস সাইকেল ভেরি ক্লোজ। নাইট্রোজেন সাইকেল কোথায় আছে? লিমিটে। আচ্ছা, নাইট্রোজেন সাইকেল বুঝতে, তার মানে নাইট্রোজেন প্রোডাকশন কম, এই কারণে এই অবস্থা না। আচ্ছা, ফ্রেশ ওয়াটার এটা উল্টা কমতে থাকবে। আচ্ছা, ল্যান্ড ইউজ, আচ্ছা, অ্যারোসল এটা ডেটা নাই আমাদের কাছে, কেমিক্যাল ডেটা নাই, কারণ সারা পৃথিবীতে প্রতিনিয়ত কি পরিমাণ কেমিক্যাল পলিউশন হয় সব বাদ দেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ কেমিক্যাল পলিউশন হয় এই ডেটা বাংলাদেশের কাছে আছে? আমার কথা বুঝতে পারতেছেন? বাংলাদেশ জানে কিনা যে বাংলাদেশের শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ডাইং এ সারা বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ পলিউশন হয় এই ডেটা তো বাংলাদেশের কাছেই নেই, আর সারা পৃথিবীর ডেটা থাকবে কোথেকে, কার কাছে থাকবে, কে জানবে, সেটা মেজার করবে কে? সো দ্যাট ইজ দ্য প্রবলেম, উই ডোন্ট হ্যাভ দিস ডেটা। লুক এট বায়োডাইভার্সিটি, সবচেয়ে ডেঞ্জারাস স্টেজে আছে এটা। কারণ কি? এর আগেও আমরা বলছি বায়োডাইভার্সিটি নিয়ে ডিটেল ব্লকে আমরা ডিটেল ডিসকাশন করছি, অনেক দিন ধরে আমরা বায়োডাইভার্সিটি ডিসকাস করছি, কয়েক সপ্তাহ ধরে। কারণ কি? কারণ পৃথিবীর শুরুতে স্পিসিস যতটা ছিল এখন তার অর্ধেকও নাই, কতটুকু আছে আমরা তাও জানি না। কারণ আগে ছিল কতটুকু তাও জানি না। শুধু এটা জানি যে প্রতি সেকেন্ডেই কেউ না কেউ বিপন্ন হয়ে যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় পৃথিবী থেকে একটা করে স্পিসিস হয়তো নাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল, এভাবে যদি স্যার আমাদের মানে পৃথিবী যদি চলতে থাকে তাহলে স্যার টেক্সটাইল আর কত বছর থাকতে পারে স্যার বাংলাদেশে? টেক্সটাইল থাকার সাথে তো সম্পর্ক নেই, টেক্সটাইল থাকবে, থাকবে? টেক্সটাইল থাকবে না কেন? বাংলাদেশে না থাকুক, বাংলাদেশের কথা অন্য বলছি। কোথাও থাকবে। বাংলাদেশে যদি এরকম ভাবে পরিবেশ নষ্ট বাংলাদেশে হয়, খুব দ্রুত ইয়ে হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশে পরিবেশ নিয়ে মাথা খারাপ হওয়ার কেউ নাই। মানে বাংলাদেশে যখন পরিবেশ নিয়ে মাথা ঘামানোর লোক থাকবে এবং তাদের হাতে যখন ক্ষমতা থাকবে এবং তারা যখন ব্যবসায়ীদের উপরে ফোর্স করার মতো অ্যাবিলিটি থাকবে, তখন গিয়ে এইটা আপনি চিন্তা করতে পারবেন। এই দেশে এখনো কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প নতুন ভাবে করার আপনি বন্ধ করতে পারতেছেন না। সারা পৃথিবীর বহু দেশে জাহাজ ভাঙা ইন্ডাস্ট্রি নিষিদ্ধ, যেহেতু বিশাল পলিউশন হয়। এই দেশে এখনো এইটা নতুন ভাবে আরো গ্রো করতেছে। মানে পলিউশন যেগুলোতে বেশি হয়, বিশ্বের বিভিন্ন দেশ যেগুলো নিষিদ্ধ করে দিচ্ছে, কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র পাশের দেশেও নিষিদ্ধ,
সেই সব দেশ আপনার দেশে এখনো নতুন নতুন প্রকল্প হইতেছে, তাহলে বুঝতে হবে যে yes, সেটা এখন আপনার জীবদ্দশায় হবে কিনা এটা আল্লাহই ভালো জানে, আমি তো জানি না। তাহলে প্ল্যানেটারি বাউন্ডারিজের সিচুয়েশন হচ্ছে এইটা, মানে দিস উই আর টেলিং টু শো ইউ সাস্টেনেবিলিটি কনসার্নটা এত বড় কনসার্ন হয়ে কেন দেখা দিল যে বাংলাদেশের মতো দেশেও এটা নিয়ে এখন কথা বলতে হচ্ছে, অথবা বাধ্যতামূলকভাবে কিছু জিনিস মেইনটেইন করতে হচ্ছে অন্যদেরকে দেখানোর জন্য বলে। গ্লোবাল ইনইকুয়ালিটির দিকে যদি তাকান, ইনইকুয়ালিটি বোঝেন তো আপনারা, সম্পদের বৈষম্য যেটা, ঠিক আছে? তো সম্পদের বৈষম্য কি মনে হয় আপনার কাছে? ধরেন বাংলাদেশে তো কোনো বড় লোক নাই, কোটিপতি নাই, বাংলাদেশে কোটিপতি নাই, বিলিয়নিয়ার আছে, আচ্ছা ঠিক আছে। তো আপনার কাছে কি মনে হয়, ধরেন সারা বাংলাদেশের সাধারণ মানুষের হাতে যে পরিমাণ সম্পদ আছে তার চাইতে তার বেশি সম্পদ কারো কাছে নেই নাকি আছে? থাকতে পারে, অস্বাভাবিক কিছু। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর অবস্থা হচ্ছে এইটা যে পৃথিবীর 1% মানুষের হাতে যতটুকু সম্পদ আছে, সারা পৃথিবীর 41% মানুষের সম্পদ যতটা একজন মানুষের হাতে সম্পদ ততটা। শুধু বাংলাদেশে 10 জনের হাতে যে সম্পদ আছে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের তা না। কথা বোঝেন? তার মানে এইটা হচ্ছে ঘটনা, এই ঘটনা ঘটে গেছে, খুব বেশি সময় লাগে না এই ঘটনা ঘটতে। ওই বিলিয়ন হইতে যেমন বেশি সময় লাগে না, এই ঘটনা ঘটতে বেশি সময় লাগে না, ক্যাপিটালিজমের ফলে। সো এরকম অনেক কিছু আছে, গ্লোবাল ইনইকুয়ালিটি প্রপোর্শনে এরকম অনেক কিছু আছে যে দেখা যায় যে, আচ্ছা আমরা একটা ভিডিও দেখে আসি তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝবো। গ্রুপে শেয়ার করে দিই। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আচ্ছা এটা কোথায় দেখাইছিলাম তো আপনাদের, ওই যে ইনইকুয়ালিটির একটা ভিডিও দেখাইছিলাম যে এনভায়রনমেন্ট কোর্সের প্রথম ইয়াতেই দেখাইছিলাম যে সারা পৃথিবীর এখন কতজন মানুষ আসলে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার আছে, কতজন মানুষ কতজনের নাই, কতজন জীবনে একবার হইলেও ইউনিভার্সিটিতে যেতে পারছে, কতজন যেতে পারেনি, এই যে টোটাল স্ট্যাটাসটা ওই ভিডিও নেই। সো দরকার হলে আরেকবার শেয়ার করে দিব এই ভিডিও। সো বিষয়টা হচ্ছে যে পৃথিবীর বৈষম্য একদম প্রতিটা জায়গায়, সারা পৃথিবীর কতজন মানুষ ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার পায়, ইভেন বাংলাদেশে কয়জন পায়, কয়জন মানুষের বাসায় একেবারে ফিল্টার আছে যে ইউনিলিভারের পিউরিট ফিল্টার দিয়ে একবার নিজে পাতিলে গরম করবে, তারপরে ফিল্টার 3 লেয়ার ফিল্টারে দিবে, তারপরে ওই ফিল্টারের পানি নিয়ে বাচ্চারা খাওয়াবে। সারা বাংলাদেশে কয়জন মানুষের আছে? এই 2022 তে এসো, তারপরে বাকি কথা বাদে যায়। সো প্রত্যেকটা জায়গাতেই বহু মানুষের। আচ্ছা পৃথিবীতে এই মুহূর্তে রেফুজির সংখ্যা জানেন কেউ? রেফুজি নাই পৃথিবীতে? অবশ্যই আছে। এই বছরের মধ্যেই তো শুধু ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই তো রেফুজির সংখ্যা শুধু ওই এক দেশ থেকেই তো 10 লাখের বেশি হয়ে গেছে, শুধু এক দেশ থেকে। তার আগে রোহিঙ্গা রেফুজি ছিল না, তার আগে সিরিয়া রেফুজি ছিল না, গাজা রেফুজি নেই। সারা পৃথিবীতে রেফুজির সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে, প্রতিদিন শুধু বাড়তেছে। তার মানে এটা কিসের লক্ষণ? শান্তির লক্ষণ। শান্তি বাড়তেছে এই কারণে রেফুজি বাড়তেছে। তো রেফুজি মানে কি? তার মানে সে নিজের বিল্ডিং এ থাকতেছে, নিজের বাড়ি ঘরে থাকতেছে। তো তার মানে সারা পৃথিবীর কি পরিমাণ মানুষের, যতজন মানুষ রেফুজি, তার মানে তো ততগুলো পরিবারের, ততগুলো মানুষের এখন বাসস্থানও নাই। আপনি যে বেসিক নিডের কথা বলবেন, তার তো বেসিক থাকার জায়গাটাই নেই, তারপরে না অন্য কিছু। ও তো সীমান্তের কাছে তাঁবুতে থাকতেছে, ওরে কেউ পানি আইনা দিলেও পানি খেতে পারে না, তো পানিও নেই এখানে। কি আরামে আছেন? এটা তো শুধু লোডশেডিং হইলেই মনে হয় যে খুব জ্বালা। গাজায় থাকলে বোঝা যেত আরাম করে বলে। সবকিছু শুধু তাকানোর সময় শুধু মালয়েশিয়া, সিঙ্গাপুর, তখন গাজা মাজা কিছু না। ওই জায়গায় খালি তারপরে পেন্সিল দেখতে একটা। পাওয়া যায়। সো বিষয়টা হচ্ছে কনফ্লিক্ট। তো প্রথম পৃথিবীতে এখন শুধু শান্তির পায়রা উঠতেছে, কারণ বহু আগে থেকেই আমরা পায়রা উড়াই, পায়রা পালি। এই কারণে বাংলাদেশে শুধু শান্তি আর শান্তি, কোথাও কোনো সমস্যা নেই, শুধু বাজারে গেলে টের পাওয়া যায় কি সমস্যা কার। তাহলে এই যে অবস্থা যে শুধুমাত্র 2014তেই সারা পৃথিবীতে এতগুলো সংঘর্ষের ঘটনা ঘটছে, 40টা অ্যাক্টিভ কনফ্লিক্ট হয়েছে। শুধুমাত্র 2013তেই রেফুজির সংখ্যা ছিল এত। এটা পাস্ট ঘটনা, এখন আরো কমছে। আচ্ছা এবার আসো
মানে সাস্টেনেবিলিটি নিয়ে মাথা ব্যথা হওয়ার জন্য যা যা দরকার তা সবই হয়ে গেছে। মানে এখন আর ওই যে বাঙালি কোনো কিছুতে রেসপন্স করে কখন, যখন দেয়ালে পিঠ ঠেকছে নাকি আগে ঠিক না না, যখন শেষ, যখন দেখে যে না এইবার আর কিছু না করলে এবার নিজের গায়ে আগুন লেগে যাবে তখন। সো তাহলে প্রথমে আসেন সাস্টেনেবিলিটি জিনিসটা কি? হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? সাস্টেনেবিলিটি হচ্ছে, sustainability means meeting our own needs without compromising meeting the needs of our future generation. That is, আজকে আপনি বিদ্যুৎ পাবেন, পানি পাবেন, গ্যাস পাবেন, এসি চালাবেন, সবই হবে। এবং আজকে আপনি নিজে 16 আনা এমন ভাবে বুঝবেন, গ্যাস এমন ভাবে খাবেন যে এরপরে আপনার সন্তান যাতে আর গ্যাসই না পায়। কথা বলছেন না? আজকে আপনি বিদ্যুৎ এমন ভাবে ব্যবহার করবেন যাতে এরপরে আপনার সন্তান আর এনার্জি না পায়, এনার্জি ক্রাইসিসের কারণে তার কোনো কিছু না থাকে। কথা বুঝতেছেন? এই যে একটা তো খুব সিম্পল জিনিস, এটা তো মানে বাংলাদেশে যারা থাকে তাদের জন্য এগুলো তো আসলে বইলে বোঝা লাগে, এগুলো এমনিতেই বাংলাদেশে তো এগুলা নিয়ে অনেক গান টানো আছে, ওই হাবিজাবি ব্যান্ডরাও এইসব নিয়ে গান বানায়, যে ওই যে কি যে এক পুরুষ বানায়, 3 পুরুষ খায়, আরেক পুরুষ মাস্তি করে উড়ায়। তো আসলেই তো ব্যাপারটা তা, ব্যাপারটা তো তা করে দিয়ে গেছিল তো আপনার বড় আব্বা, ঠিক আছে? তারপর অটো চলছে কিছুদিন, এখন এসে দেখতেছে না আমার জন্য আর কিছু নাই, সব বেঁচে খায় শেষ। এখন আমাকে কষ্ট করে পড়াশোনা করে নতুন করে ইনকাম করে এখন আমার ইয়ে করতে হবে। এক সময় নাকি জমিদার বাড়ি ছিল, এখন কোনো বাড়িরই দেখা নেই। জমিদার বাড়ি কই গেল? নিশ্চয়ই কেউ না কেউ নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। একজন বানাইছিল, একজন তৈরি করছিল, বাকিরা নষ্ট করছে। এই জন্য আমরা সবাই এককালে জমিদার ছিলাম, এখন আমরা সবাই ফকির। বুঝছেন? কারণ এই যে অবস্থাটা, যে সিচুয়েশনটা যাতে এরকম না হয় প্রত্যেকটা জায়গায়, যে আমি কোনো কিছু যখন ভোগ করতেছি এমন ভাবে যাতে ভোগ না করি যাতে আমার সন্তানের জন্য কিছু না হয়। সিম্পল এক্সাম্পল, আমি যখন স্কুল লাইফে তখন তো আমরা শুনতাম যে বাংলাদেশ পুরো গ্যাসের সাগরে ভাসতেছে, মানে বাংলাদেশের নিচে শুধু গ্যাস আর গ্যাস, এত গ্যাস যে পারলে আমাদের উচিত গ্যাস ডাইরেক্ট এক্সপোর্ট করা। আচ্ছা, এরপর কিছুদিন পরে শুনলাম যে না, আসলে গ্যাসের সাগর না, তবে হয়তো নদী আছে, তা খুঁজে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কিছুদিন পরে শুনলাম যে কি হয়েছে, ইন্ডাস্ট্রিতে গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছে। তারপরে কিছুদিন পরে শুনলাম যে না, বাসা বাড়িতে গ্যাস দেওয়া যেতেছে না। এরপরে এখন গ্যাস না, এই সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এত তাড়াতাড়ি সাগর শুকিয়ে গেল, সাগর কই গেল? আসলে সাগর ছিল কিনা এটাই তো জানি না। যে বলছে সাগর ছিল সেও জানে না, আর এখন যে বলতেছে মরুভূমি সেও জানে না। এই না জানার মধ্যে দিয়ে দেশ চলতেছে। এই অবস্থা হইলে যা হয়। সো দিস ইজ দ্য প্রবলেম, যে উই নিড টু নো, আমাদের ফ্যাক্টটা তো আগে জানতে হবে, তারপর হচ্ছে যে সমস্যা। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যখন কথা বলি তখন এটা জাস্ট অ্যাট এ গ্লান্স একটা স্ন্যাপশট, যে এটা নিয়ে কথা শুরু হয়েছে তো বহু আগে। ইভেন এইটা নিয়ে ইউনাইটেড নেশনস এর সারা পৃথিবীর সকল দেশ নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স লেভেল শুরু হয়েছে, তাও সেই ব্যাক 1972। তার মানে আপনি যখন স্বাধীন হয়েছেন তখন থেকে সাস্টেনেবিলিটি নিয়ে ইন্টারন্যাশনাল ইউএন লেভেলে কনফারেন্স হয়েছে। কি বুঝলেন? আমার জন্মের সময় নাকি আগে? তাহলে ইউএন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এটা নিয়ে কাজ হয়েছে। Then our common future পুরো এগ্রিমেন্ট প্রসেসে 1987। Then Rio 1992 কনফারেন্স, ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এজেন্ডা 21 এজেন্ডা ফিক্স করা হয়েছে Rio 1992 কনফারেন্স। Then South Africa Johannesburg 2002 তে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Then New York 2015 UN Sustainable Development Goals adopted. এই ধরনের ইভেন এই জায়গা পর্যন্ত যখন আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে টিচিং লাইফ শুরু, মানে ইনফর্মাল কোচিং এ পড়ানো শুরু করছি এসএসসি দিয়ে, ওই সময় পর্যন্ত আমি কেন আমার স্যাররাও সাস্টেনেবিলিটির কথা শুনেনি। যখন ইউনাইটেড লেভেলের এত কিছু করা শেষ, তখন পর্যন্ত আমরা অন্ধকারে এটা নিয়ে। এই সময় পর্যন্ত আস্তে আস্তে তখন গিয়ে প্রথমবারের মধ্যে একটু শোনা শুরু করছি। আমি লাইফের ফার্স্ট শুনছি কখন, যখন ইউনিভার্সিটিতে বিএফটিতে যখন পড়াই,
ওইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি, রেডিসনে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে গেছি, সেদিন গিয়ে প্রথমবারের মতো এটা নিয়ে একটু ধারণা পরিষ্কার হয়েছে। ইউনিভার্সিটি টিচার হওয়ার পর কি বুঝলেন? আপনি কি পিছিয়ে আছেন না আগে আছেন? কি বুঝলেন? সব ব্যাপারেই কি যে পরে আসে সে পিছিয়ে থাকে নাকি? ব্যাপারটা এরকম, ব্যাপারটা অন্যরকম। আচ্ছা, এবার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যাপারটা কি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশনটা কি বা সাস্টেইনেবিলিটি ডেফিনেশন কি? ওই যে একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে ব্রাউনল্যান্ডের ডেফিনেশন, ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ইজিয়েস্ট ডেফিনেশন, সবচেয়ে সোজা ডেফিনেশন, যে সাস্টেইনেবিলিটি ইজ মিটিং ইওর নিড উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিড অফ দ্য ফিউচার জেনারেশন। যে ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কি কনসেপ্টগুলো কি? কনসেপ্ট অফ নিড, আপনার প্রয়োজন মেটানো, বিলাসিতার প্রয়োজন, ঠিক আছে? বিলাসিতা করতে গিয়ে আপনার পরবর্তী জেনারেশন সাফার করুক এরকম করার দরকার নেই। অ্যাটলিস্ট কোন জিনিসগুলো নিয়ে, যেই জিনিসগুলো পৃথিবীতে নেই, লিমিটেড ন্যাচারাল রিসোর্স, যেগুলো রিসোর্সটা লিমিটেড। আচ্ছা, এই যে ধরেন আমরা যে লাইট পলিউশন নিয়ে আজকে কথা বললাম, তো লাইট, আমি আমার টাকা দিয়ে লাইট কিনছি, আমার বিল আমি দিব, আমার লাইট আমি জ্বালাবো, কার কি? লাইট চলে কি দিয়ে? লাইট জ্বালানোর জন্য কি লাগে? ইলেকট্রিসিটি লাগে। ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়? ইলেকট্রিসিটি তৈরি করার যত প্রসেস আছে, হয় অয়েল লাগে, নাহলে গ্যাস লাগে, নাহলে কোল লাগে, নাহলে ওয়াটার লাগে, যতগুলো প্রসেস আছে সবগুলো ন্যাচারাল রিসোর্স এবং দামি দামি ন্যাচারাল রিসোর্স। এগুলো কি আনলিমিটেড? কোনটা আনলিমিটেড? অয়েল আনলিমিটেড, গ্যাস আনলিমিটেড, কোল আনলিমিটেড, কি আনলিমিটেড? তাইলে আমার লাইট আমি জ্বালাবো, আমার চাকা আমি ঘুরাবো, এই ফাইজলামি। মানে এইটা যে মুখে বলে না, অন্তত মনে মনে চিন্তা করে, ওর মন স্ক্যান করে যদি দেখা যায় যে আসলেই ও মনে মনে এটা চিন্তা করছে, ওর সাথে আমার কাছে ধরে নিয়ে আমি ওকে আরেকবার স্ক্যান করব, এরপরে প্রেসক্রিপশন দেওয়া শুরু করব। কারণ ওর তো রোগ হয়েছে, ওর মধ্যে ক্যান্সার বাসা বেঁধেছে, ওর এই জায়গায় সমস্যা, এই জায়গায় ট্রিটমেন্ট লাগে। সবাই কি বয়স হলে ম্যাচুরিটি হয়? ওনাকে জিজ্ঞেস করে দেখেন, ওনার বয়সী বহু মানুষ আছে, বয়স হয়েছে, ম্যাচুরিটি হয় নাই, মুখ বুলবুরা টাইপ আছে, এরকম অনেক জায়গায় আছে। অনেকে একটু অল্প বোঝে, ইশারায় বোঝে, অনেকে একদম শেষ মুহূর্তে রেজাল্টে এফ না দেখা পর্যন্ত বোঝে না, এফ দেখার পরে কান্নাকাটি শুরু করে, তখন স্যার বলে যে ঠিক আছে এবার কান, কিচ্ছু করার নেই। কিসের ছবি? সাস্টেইনেবিলিটি ট্রি। সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা যখন কথা বলি তখন এটা শুধু এই একটা ওয়ার্ডের সাথে সম্পর্কিত, এখানে অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্যে অনেক কিছু আছে। সেখানে যেমন ন্যাচারাল রিসোর্সের কথা আছে, এনভায়রনমেন্টের কথা আছে, রিনিউয়েবল, রিইউজ, রিসাইকেল এগুলোর কথা আছে, কনজারভেশনের কথা আছে, ঠিক একই রকম ভাবে ট্রান্সপোর্টেশনের কথা আছে, একই রকম ভাবে রেসপন্সিবল ফিশিং এর কথা, সোলার পাওয়ারের কথা, মেথোলজির কথা, গ্রিন ইস্যুর কথা, ফেয়ার ট্রেডের কথা, সবই আছে। সবকিছুই এটার সাথে সম্পর্কিত, কোনো কিছুই এটা থেকে আলাদা না। অনেকটা মানে ইয়ার মতো আর কি, যে আপনি ইসলামের কথা বলবেন কিন্তু জিহাদের কথা বলতে পারবেন না, আপনি নামাজের কথা বলবেন কিন্তু পর্দার কথা বলতে পারবেন না। বিষয়টা কি এরকম নাই? না, এরকম না, আসলে অনেক কিছুই হয়। তাইলে বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে লুকিং এট লেভেলস অফ কনজাম্পশন এন্ড ওয়েস্ট। আমার ইউজ হচ্ছে কতটুকু, ওয়েস্ট হচ্ছে কতটুকু। টকিং অ্যাবাউট কেয়ারফুল ইউজ অফ দ্য আর্থ রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সের কথা বলতেছি স্পেশালি। যে রিসোর্স আমি বানাইতে পারি সেটা নিয়ে তো কোনো কনসার্ন নেই, সেটা নিয়ে টেনশন নেই, কিন্তু যে রিসোর্স আমি বানাইতে পারি না, বরং আমি যাই বানাই সেটার জন্য যে লিমিটেড ন্যাচারাল রিসোর্সটা ইউজ করতে হয় সেটা নিয়েই তো মাথা ব্যথা। তাইলে সাস্টেইনেবিলিটির বিষয়টা কিরকম? সাস্টেইনেবিলিটির বিষয়টা হচ্ছে এরকম যে আগে সাস্টেইনেবিলিটি জিনিসটাকে মনে করা হয়তো বিশেষ করে বিজনেস ফিল্ডে, বিজনেসের ক্ষেত্রে আমরা যখন বলতাম বা চিন্তা করতাম তখন আমরা মনে করতাম সাস্টেইনেবিলিটি এটা হচ্ছে জাস্ট
মানে শর্ট টার্মে কিভাবে লাভ করা যায়, কিভাবে প্রফিট করা যায়, সিএসএফ কেন দেখাইতে হবে, বায়ারে ইয়া করার জন্য, জাস্ট আমার অর্ডার পাওয়ার জন্য এই করার জন্য। শর্ট টার্ম থিঙ্কিং ছিল আগে, কিন্তু এখন কনসেপ্ট হচ্ছে লং টার্ম থিঙ্কিং। আগে সাস্টেইনেবিলিটি বা সিএসএর নিয়ে কথা বলতে বুঝাইতো যে এটা শুধু বায়ার চাপায় দিতেছে, এটার সাথে আমার ব্যবসার লস ছাড়া কিছুই নেই, এটা শুধুমাত্র আমার কস্টিং, কারণ আমার এই কমপ্লায়েন্স করতে বলে, ওয়ার্কারদেরকে ফ্যাসিলিটি দিতে বলে, লিভিং ওয়েজের কথা বলে, ওয়ার্কারদের সেফটি সিকিউরিটির কথা বলে, ডে কেয়ার সেন্টারের কথা বলে। ধুর, আমি কি এখানে এইসব কাজ করতে হবে? আমি ব্যবসা করতে নামছি, এখানে কি অযথায় এত টাকা খরচ করার কোনো সময় আছে নাকি আমার? তো আগে কনসেপ্টটা ছিল এইটা, যে প্রাইমারি যে বায়াররা পুশ করতেছে, এখন সেটা করতে দিচ্ছে, যতদিন পর্যন্ত এটা আউটকাম আমরা নিজেরা ফিল না করা শুরু করছি। কিন্তু যখন দেখা গেছে যে না, এটার সাথে ব্যবসার নিজের প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সির সম্পর্ক আছে, তখন কনসেপ্টটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে এখন পুরোপুরি চেঞ্জ হয়। লিনিয়ার ফ্লো অফ রিসোর্সেস, এটা হচ্ছে সিস্টেম অফ ফ্লো। আগে ফসিল ফুয়েল আমি ইচ্ছা মতো, এখন কনসেপ্টটা হচ্ছে রিনিউয়েবল, যে আমি ফসিল ফুয়েল জ্বালাবো, শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো রিনিউয়েবল করতে হবে, আদারওয়াইজ আমি পৃথিবীতে এত গাছ কই পাবো, এত কয়লা কই পাবো, এত রিসোর্স কই পাবো, এগুলো তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে রিনিউয়েবল কনসেপ্টে নিতে হবে। আমি ডাইং এ যে পানিটা দিয়ে ডাইং করতেছি, সেই পানিটা যদি আবার রিইউজ করতে পারতাম, রিসাইকেল করতে পারতাম, তাহলে পুরো ঘটনা করতে একরকম, আর এখন পারতেছি না দেখে পুরো ঘটনা করতেছে একরকম। এটা ওয়ান সাইড ইন, আদার সাইড আউট, শুধু যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, টাকা খরচ হচ্ছে। তাহলে what is the meaning of this picture? বলেন দেখি, anyone? বাড়ি পানি কমে যাচ্ছে, ব্যালেন্সের একটা ব্যাপার। কি কি বোঝানো হয়েছে বলেন? স্যার পানির সাথে যে সম্পদের যে দিন দিন কমে যাচ্ছে, আমরা ট্রিপল পি কনসেপ্ট পড়ছি লাস্ট চ্যাপ্টারে, জি, ঠিক সেটাই এখানে বলা হয়েছে। ওই যে আমেরিকা একটু কাছে আছে। ট্রিপল পি কনসেপ্ট কি ছিল? তিনটা পি কি? What are those three P's? people plan profit স্যার। Yes. এটা মিলাম, কোনটা পিপল, কোনটা প্ল্যানেট, কোনটা প্রফিট? এগুলো কি ইন্ডাস্ট্রি? জি, কেন করতেছে বিজনেস? প্রফিট। প্রফিটের জন্য। এগুলো কি এনভায়রনমেন্ট, ইকোলজি, প্ল্যানেট। প্ল্যানেট, এগুলো কি বসত বাড়ি, বিল্ডিং, লিভিং, হ্যাবিটেন্ট, পিপল। মিলছে? মেসেজটা কি? What is the message? সামঞ্জস্য থাকতে হবে তিনটার সাথে। Yes. সমান হতে হবে, ব্যালেন্স হতে হবে। দাড়িপাল্লার ব্যালেন্স যদি ঠিক থাকে, দাড়িপাল্লার ব্যালেন্স যদি যে কোনো এক সাইডে চলে যায়, এদিক যাক বা এদিক যাক বা এদিক যাক, তার মানে ঘটনা ঘটে গেছে, তার মানে দুর্ঘটনা, সাইন অফ ডেঞ্জার, বিপদের শুরু, বিপদের শেষ না। So this is the concept of sustainability. Sustainability conceptটা হচ্ছে, আমরা আজকে যদি এই মুহূর্তে দাঁড়ায় আমি চিন্তা করি যে আমি পৃথিবীকে আমরা উইলিংলি আবার সেই অ্যানালগ জামানায় ফিরিয়ে নিয়ে যাব, সব টেকনোলজি নাই করে দিব, আমরা সব ইন্ডাস্ট্রি নাই হয়ে যাব, আমাদের অ্যাডভান্স টেকনোলজি থেকে শুরু করে যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যত হাই রাইজ বিল্ডিং, যত কিছু, কোনো কিছু থাকবে না, আমরা সেই 100 বছর আগে পৃথিবীতে ফেরত যাব। পসিবল? চাইলেও পসিবল? আমরা এভাবে হবে না, তবে হবে। মানে আমরা চাইলে ওইভাবে করতে পারবো, তবে আমাদের মাধ্যমে হবে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে, আপনি চাইলেও এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পলিউশন রাতারাতি বন্ধ করতে পারবেন না, আপনি চাইলেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বন্ধ করতে পারবেন না, আপনি চাইলেও নদী খাল বিল ভরাট করে বিরাট বিরাট বিল্ডিং বানানো বন্ধ করতে পারবেন না, আপনি কিছুই বন্ধ করতে পারবেন না। আপনি চাইলেও সারা পৃথিবীতে এখন যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে পারবেন না, বরং আস্তে আস্তে বাড়বে বাড়বে। আপনি চাইলেও পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক বোমার ব্যবহার বন্ধ করতে পারবেন না। নিউক্লিয়ার বোম্বিং উইল বি দেয়ার, নিউক্লিয়ার ওয়্যার উইল বি দেয়ার। হওয়ার পরে যখন সব ইউজ হবে, সবাই সবার সুপ্রিম পাওয়ার ইউজ করবে,
তখন আপনি হঠাৎ করে এক রাতে যাইয়ে দেখবেন যে সবাই যেহেতু সবার সর্বোচ্চ পাওয়ার ইউজ করে ফেলছে, এবার পৃথিবী হঠাৎ করে টেকনোলজি উইদাউট টেকনোলজি হয়ে গেছে। কারণ যা আমরা বানাইছিলাম এতদিন ধরে সব শেষ হয়ে গেছে। এবার হঠাৎ করে আমাদের হাতে এখন আর কোনো উইপেন নাই, এখন আমাদের হাতে মিসাইলও নাই, বম্বও নাই, কিছুই নাই। এখন উপায় কি? এখন উপায় সেই পুরনো তরবারি, অ্যাগেইন ব্যাক টু দ্য সোর্ড। এবং এইটা আমি আপনি চাইলেই হবে না, ওই টাইম আসতে হবে। ওই টাইম কখন আসবে এইটা আমিও জানি না, অন্য কোনো বিশেষ ব্যক্তিও জানে না, কাবার ইমামও জানে না, আর কেউ জানে কিনা শুধু সেদিকে বললাম না। অতএব ওই ব্যাপারে লেকচার দিয়ে বেড়াইলেই কাজ হবে না, ওইটা কেউ জানে না, ওইটা নবীদেরকেও জানানো হয়। আর কেউ যদি লেকচার দিয়ে বেড়ায় যে 20 বছর 30 বছর এর মধ্যে হয়ে যাবে, তাহলে বিপদ আছে। বিপদ তারই বেশি আছে, আমাদের একটু কম আছে। আচ্ছা, তাহলে আসুন, স্ট্যান্ডার্ড অফ লাইফ বা কোয়ালিটি অফ লাইফ দুটো জিনিস কি একই কথা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড অফ লাইফ আর কোয়ালিটি অফ লাইফ দুটো কি একই কনসেপ্ট? না স্যার। ধরেন বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশের লাইফস্টাইল স্ট্যান্ডার্ড, সিঙ্গাপুরের লাইফস্টাইল স্ট্যান্ডার্ড, মালয়েশিয়ার লাইফস্টাইল স্ট্যান্ডার্ড সব একই? না স্যার। আচ্ছা, বাংলাদেশের কোয়ালিটি অফ লাইফ আর অন্য দেশের কোয়ালিটি অফ লাইফ একই? এমনকি বাংলাদেশের যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, ধরেন স্ট্যান্ডার্ড স্যালারি বলেন, স্ট্যান্ডার্ড লেবারদের ওয়েজ বলেন, তার মানে সেটা কি কোয়ালিটি? না। কোয়ালিটি কি তার চেয়ে নিচে না উপরে? কথা বুঝতে পারতেছেন? সো দুইটার মধ্যে পার্থক্য। একটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনার লোকাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ আপনার লোকাল স্ট্যান্ডার্ড আপনি এটা সেট করে রাখছেন, ভর্তির লোকাল স্ট্যান্ডার্ড, পাস করার লোকাল স্ট্যান্ডার্ড, ইয়ার লোকাল স্ট্যান্ডার্ড, কিন্তু কোয়ালিটি কি সেই জিনিস? কোয়ালিটি আরেকটু, হাই। কোয়ালিটি চাইলে একটু উপরে উঠতে হবে। আজকে আমরা পুরো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু অ্যাট লিস্ট কনসেপ্টটা এটাকে আমরা বলি সংক্ষেপে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ইউএনএসডিজি বা গ্লোবাল এসডিজি, গ্লোবাল ডেভেলপমেন্ট গোলস বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অথবা 17 গ্লোবাল গোলস, এই বিভিন্ন রকম নাম আছে। আচ্ছা, দেন এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এইটাই প্রথম না, এর আগেও গোল সেট করা ছিল, সেটাকে আমরা বলছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। সো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর পরবর্তী ভার্সন হিসেবে আসছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ওই যে বললাম অনেক আগে থেকে এগুলো নিয়ে কাজ হচ্ছে। সো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের টোটাল 17টা গোল আছে। এই 17টা গোলকে এখন বলতেছি কারণ এটার টার্গেট হচ্ছে 2030 পর্যন্ত, 2030 সাল পর্যন্ত আমরা যে 17টা গোল ফিক্স করছি সারা পৃথিবীর জন্য, ইউএন এর সাথে সমন্বয় করে আমরা সারা পৃথিবীর জন্য যে 17টা গোল ফিক্স করছি, এটার লিমিট হচ্ছে 2030। তো 2030 পরে আমরা আবার ইভালুয়েট করব যে গোল কয়টা পূরণ হয়েছে, কয়টা পূরণ হয় নাই, নতুন নতুন গোল কি কি আসতেছে, কারণ নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে, তাহলে নতুন নতুন গোল আসতে হবে। নতুন চ্যালেঞ্জ, নতুন রিকোয়ারমেন্ট, নতুন ডিজাইন, নতুন ফ্যাশন, নতুন মেশিনারি, নতুন সেটআপ, সবই ঠিক একই রকম হবে। আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এখন হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট গোলস, তারপরে হয়তো আবার হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বলতে আমরা এগুলোই বুঝতেছি, তখন হয়তো আবার নতুন ভাবে আমরা আরো বেশি গোল সেট করব, হয়তো আরো গোল বাড়বে বা কমবে, যাই হোক। এবং এই গোলগুলা গোলে পরিণত হলে কি হবে, মানে সারা পৃথিবীর গোল, মানে একই গোল সারা পৃথিবীর সবাই মাইনে নিচ্ছে। ব্যাপারটা কি রকম ভাবে হলো? হ্যাঁ, এটা ব্যাপারটা এরকম ভাবে হয়েছে কারণ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে 2015 তে সর্বসম্মতক্রমে সব পৃথিবীর প্রত্যেকটা দেশই এই গোলগুলোকে অ্যাডাপ্ট করছে। কারণ এই একটা ব্যাপার আছে না, মানে ধরেন ইভেন চোররেও দেখবেন ও যখন ইমাম সাহেবরে দেখে হুজুর হুজুর বলে একটু সালাম দেয়, মুক্তি করে, জিজ্ঞেস করে পান খাবেন নাকি। তো চোরও হুজুরে খাওয়াইতে চায়, একটু সোয়াব নিতে চায়, হুজুরে চুরি অনেক টাকা করি, একটু না হয় হুজুরে খাওয়াই একটু সোয়াব খাওয়াই নিলাম, চোরেও হুজুরে সালাম দেয়। এরকম আর কি ব্যাপারটা, যে ভিতরে যাই করুক, কিন্তু এত ভালো ভালো মানে এরকম ন্যাশনাল রিকোয়ারমেন্ট, আপনি যখন ন্যাশনাল লেভেলে একটা ইয়াতে যাবেন, তখন এত ভালো ভালো প্রস্তাবে আপনি তো সরাসরি না করতে পারেন, আপনার ভিতরে যাইতে হবে, ঠিক আছে? এবং কেউই না করেনি, বাংলাদেশ তো একেবারে যে আমরা আছি
বীর দর্পে আছি, আমরা প্রথম সারিতে আছি, এই লড়াইয়ে আমরা পিছপা হবই না। এই হচ্ছে গোল, 17টা গোল। এই প্রত্যেকটা গোল নিয়ে আমরা কথা বলবো জাস্ট এট এ স্ন্যাপ। 1 নম্বর গোলই হচ্ছে নো পভার্টি, প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেইল কথা বলবো। জিরো হাঙ্গার, মানে এগুলোর কথা কেন আসছে? তার মানে পৃথিবীতে যদি এখন কোনো পভার্টি না থাকতো তাইলে আমার 2030 সালের জন্য এই গোল ফিক্স করা লাগবে। আমার কথা বুঝেন? ধরেন আপনার ফ্যাক্টরিতে এখন দৈনিক প্রোডাকশন হয় 55 টন, তাহলে আপনি আগামী 5 বছর পরে টার্গেট ঠিক করবেন 50 টন, এরকম নাকি বিষয়? না, স্যার। যেটা ফিল আপ হয়ে গেছে সেটা কখনো পৃথিবীর মানুষ ইয়ে করে? তার মানে পৃথিবীতে এখনো দারিদ্র আছে না নাই? পৃথিবীতে এখনো মানুষের খাবারের অভাব আছে না নাই? আছে। কথা বলেন, এখনো পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের অভাব নেই। এই মানে এখনো আমরা বেসিক নিড ফিল আপ করতেই হিমশিম খাচ্ছি, বাকি তো অনেক পরের ব্যাপার, অনেক কিছু অনেক পরের ব্যাপার। বেসিক নিডেই এখন আমরা হিমশিম খাচ্ছি পৃথিবীর মানুষকে সবাইকে সেফ একটা নেটের মধ্যে নিয়ে আসতে। সো নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, পুরো আলাদা একটা গোল, অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি, decent work, industry innovation infrastructure, reduced inequalities, inequality আলাদা, gender equality আলাদা, একটা হচ্ছে ওই বৈষম্য অসমতা, আরেকটা হচ্ছে gender basis, sustainable citizen communities, responsible consumption and production, এই যে এখন যেটা নিয়ে কথা বলতেছি আমরা, climate action, life below water আলাদা, life on land আলাদা, মাটির উপরের লাইফ তাদের প্রোটেকশন, পানির নিচের লাইফ তাদের প্রোটেকশন, peace and justice পায়রা উড়েলেই হবে, and then partnership for the goals, একা একা হবে না, এক দেশ একা একা হবে না, একজন একা একা হবে না, সবাই মিলে সম্মিলিত হবে না। কারণ ভালো কাজ করা একটু কঠিন, নোংরা সাফ করা একটু কঠিন, পলিউশন দূর করা একটু কঠিন, এই কারণে সবাই মিলে করতে হবে। একজন চায় 10 জন চায় না, হবে না। এমনকি 8 জন চায়, 2 জন বললো যে তোরা ঠিক করতে থাক, আমরা নষ্ট করতে থাকি, হবে না। সো ব্যাপারটা সেরকম, ঠিক আছে? ওকে, আমাদের আজকে এই পর্যন্ত।